সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজ বাংলা দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ব, উচ্চারণ। আমরা যদি স্বরবর্ণের এবং ব্যঞ্জন বর্ণের শুদ্ধ উচ্চারণ করতে পারি, তাহলে দৈনন্দিন জীবনে যত কথা আমরা বলি, কথা শুদ্ধভাবে বলতে পারবো। আর উচ্চারণ হচ্ছে আমাদের আসলে ব্যক্তিত্বের একটা পরিচায়ক। অর্থাৎ আমরা যখন কথা বলবো, সেই ক্ষেত্রে উচ্চারণ শুদ্ধ হতে হবে। তো উচ্চারণ এই শুদ্ধ করার জন্য আমাদের উচ্চারণের নিয়মগুলো একটু জানতে হবে। প্রথমে আমি যদি বলি, বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা কতটি আমরা জানি? 50টি। বাংলা বর্ণমালায় 50টি বর্ণ আছে, কিন্তু এই 50টি বর্ণের মধ্যে স্বরবর্ণ কতটি তোমরা বলতে পারবে? 11টি। আর ব্যঞ্জন বর্ণ কতটি? 39টি। তাহলে স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জন বর্ণ 39টি। কিন্তু মনে রাখতে হবে, বাংলাতে মৌলিক স্বর কিন্তু 7টি এবং মৌলিক ব্যঞ্জন ধ্বনি কিন্তু 30টি। তাহলে প্রতিটি বর্ণের কিন্তু উচ্চারণ নাই। এখন আমরা যদি একটু খেয়াল করি, একটু দেখি আমার স্বরধ্বনি কয়টি। মৌলিক স্বরধ্বনি যদি আমি বলি, মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। কিন্তু আমার স্বরবর্ণ ছিল কিন্তু 11টি। তাহলে আমার উচ্চারণে কিন্তু এই মৌলিক স্বরধ্বনি যে কয়টি, সেই কয়টি সাধারণত উচ্চারণ হয়। আবার যদি আমি বলি মৌলিক ব্যঞ্জন ধ্বনি কতটি? 30টি। কয়টি? 30টি। তাহলে মৌলিক ব্যঞ্জন ধ্বনি যদি 30টি হয়, তাহলে আমরা 9টি ব্যঞ্জন বর্ণের কিন্তু সাধারণত উচ্চারণ করি না। সেই 9টি কোনগুলো আমি একটু লিখে দিই। অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, খণ্ডত, মূর্ধন্য ন, ইয়, তারপরে আছে, তোমাদের মনে পড়ছে কিনা দেখো, মূর্ধন্য স, অন্তস্থ আর অন্তস্থ জ। এই 9টি বর্ণ সাধারণত আমাদের মৌলিক ব্যঞ্জন বর্ণের না, কারণ এইগুলো অন্য কোনো বর্ণ দিয়ে সাধারণত এটা লেখা যায়। সেই ক্ষেত্রে আমরা যখন আমরা শিখব, এইসব বর্ণগুলোর ব্যবহার আমাদের জানতে হবে, না হলে সঠিকভাবে উচ্চারণটা আমরা শিখতে পারবো না। আমরা স্বরধ্বনির উচ্চারণগুলো লিখব। তোমরা খাতা বের করে ঠিক আমি যেভাবে লিখছি, তোমরা একটু এইভাবে লিখবে। প্রথম লিখবে স্বরবর্ণ, আর এখানে লিখবে উচ্চারণ। এখন আমাদের প্রতিটা বর্ণের কিন্তু দুই ধরনের উচ্চারণ রয়েছে। একটু খেয়াল করে দেখতে হবে। যদি আমি বলি স্বরে অ, এর উচ্চারণ হচ্ছে স্বরে অ এবং ও এর মতো। মনে রাখতে হবে যে উচ্চারণ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সংবৃত আর একটা হচ্ছে বিবৃত। তো এখানে একটু আমরা লিখে রাখতে পারি, উচ্চারণ দুই প্রকার। এক, বিবৃত উচ্চারণ আর সংবৃত উচ্চারণ। যদি কখনো কোনো বর্ণের তার নিজের মতো উচ্চারিত হয়, তাহলে সেটা হচ্ছে বিবৃত উচ্চারণ। আর যদি এই বর্ণটি ও এর মতো বা অন্য কোনো বর্ণের মতো উচ্চারণ হয়, সেটাকে আমরা বলি সংবৃত উচ্চারণ। তো স্বরে অর দুটি উচ্চারণ, একটা হচ্ছে অ এর মতো আর একটা ও এর মতো। সাধারণত
আর দুটি উচ্চারণ আমরা দেখি, একটা হচ্ছে আ আর একটি হচ্ছে এ এর মতো উচ্চারণ হয় সাধারণত কোন শব্দের মধ্যে। আচ্ছা, উদাহরণ আমরা একটু পরে দিব, আমরা দেখি কোন কোন বর্ণের কি উচ্চারণ আছে। যদি কখনো রস্বই এবং দীর্ঘই, শুধু রস্বই উচ্চারণ হবে, দীর্ঘইয়ের কখনো উচ্চারণ সরাসরি হবে না। তারপরে রস্যৌ এবং দীর্ঘ, সেই ক্ষেত্রে উচ্চারণের ক্ষেত্রে হবে হচ্ছে রস্য উচ্চারণ হবে। তারপরে এ, এর দুটি উচ্চারণ এ এবং এ উচ্চারণ হবে, দুটি উচ্চারণ আমরা করতে পারবো। তারপরে ওই, ওই শব্দটি বর্ণের উচ্চারণ হচ্ছে ও রস্যই ওই। তারপরে ও, ও তার নিজের মতো উচ্চারণ করা যায়। তারপরে এখানে আরো দুটি বর্ণ আছে, স্বরবর্ণ আমরা একটু লিখি। ও, ওর উচ্চারণ হবে ও প্লাস রস্য। আর রি বর্ণটির উচ্চারণ হবে রয় রস্যিকারে রি। যদি এই বর্ণগুলোর আমরা উচ্চারণগুলো এইভাবে যদি ছক আকারে মনে রাখতে পারি, তাহলে যখন উচ্চারণ নির্ণয় করব তখন অনেক সহজ হবে। তো আমরা এবার কিছু উদাহরণের মাধ্যমে এই স্বরবর্ণের যে উচ্চারণগুলো আছে সেগুলো আমরা একটু সহজে জানবো। আকারে স্বরবর্ণের উচ্চারণগুলো দেখেছি, এখন আমরা ব্যঞ্জন বর্ণের যেসব বর্ণগুলোর উচ্চারণ আছে এবং যেসব বর্ণগুলোর উচ্চারণ নাই সেগুলো আমরা একটু দেখব। আমরা প্রথমে লিখব ব্যঞ্জন বর্ণ, তারপরে লিখব হচ্ছে উচ্চারণ। তো আমরা প্রথমে যদি বলি অনুস্বার এবং ওম যদি কখনো থাকে শব্দের মধ্যে, সেক্ষেত্রে উচ্চারণের ক্ষেত্রে সবসময় ওম হয়। যদি ত এবং খণ্ড ত যদি কখনো শব্দের মধ্যে থাকে, সেই ক্ষেত্রে ত এর উচ্চারণটা আমরা দেখব। সাধারণত খণ্ড ত এর উচ্চারণ তো সাধারণত হয় না। তারপরে শব্দের মধ্যে যদি দন্তন্য এবং মূর্ধন্য ন যদি থাকে, সেখানে দন্তন্যর উচ্চারণটা হবে, মূর্ধন্যর উচ্চারণ কখনোই বাংলাতে হবে না। তারপর যদি শব্দের মধ্যে বর্গীয় জ এবং অন্তস্থ জ যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে বর্গীয় জ উচ্চারণ হবে, অন্তস্থ জ উচ্চারণ তো সাধারণত হবে না। তারপরে শব্দের মধ্যে যদি তলবস্য, দন্তস্ব এবং মূর্ধন্য স যদি থাকে, তিনটি বর্ণের সাধারণত উচ্চারণটা তালবস্য উচ্চারণ হয়। তবে মনে রাখতে হবে মূর্ধন্য স্বর উচ্চারণ কখনো বাংলাতে হবে না, মূর্ধন্য স্বর উচ্চারণ হবে না এবং মূর্ধন্যর উচ্চারণও বাংলাতে ওইভাবে হবে না। দন্তস্বর উচ্চারণ হবে, তাহলে দন্তস্বর উচ্চারণটা কখন হয়? দন্তস্বর সাথে যদি, এখানে একটু এইভাবে লিখে রাখতে হবে, দন্তস্বরের সাথে যদি ত, থ, দ, ধ এবং দন্তন্য আর যদি র ফলা কখনো যুক্ত অবস্থায় থাকে, র ফলা, র ফলা, সেই ক্ষেত্রে কিন্তু দন্তস্বর উচ্চারণটা ঠিক থাকবে। তারপরে আরো কিছু বর্ণ রয়েছে, তার মধ্যে ইও যদি বলি, এই বর্ণটি যদি এককভাবে থাকে, এটা দুইটা উচ্চারণ থাকে, এটার আমরা দুইটা উচ্চারণ দেখি, এটা আর হচ্ছে দন্তন্য। যদি এককভাবে যদি কখনো কোনো শব্দের মধ্যে যদি থাকে, তাহলে এটার উচ্চারণ এটা হবে, আর যদি যুক্ত অবস্থায় থাকে তাহলে দন্তন্যর মতো হবে। সাধারণত আমাদের উচ্চারণ শিখতে গেলে প্রতিটা বর্ণের এই উচ্চারণগুলো আগে জানতে হবে, তারপরেই আমরা সঠিকভাবে এই বর্ণগুলোর উচ্চারণ আমরা করতে পারবো। তারপরে আরেকটি যুক্ত বর্ণ আমরা দেখব, যে বর্ণটির উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ। এই যুক্ত বর্ণটি, এটির দুটি উচ্চারণ আমরা দেখি, একটা হচ্ছে ক্ষয়ের মতো আর একটি হচ্ছে ক এবং ক্ষয়ের মতো। তো আমি বলে দিচ্ছি এটা কখন ক্ষয়ের মতো উচ্চারণ হবে আর কখন ক ক্ষয়ের মতো উচ্চারণ হবে। যদি শব্দের প্রথমে এই যুক্ত বর্ণটি যদি থাকে কয় মূর্ধন্য ক্ষীয়, সেই ক্ষেত্রে ক্ষয়ের মতো উচ্চারণ হবে, এবং শব্দের মধ্যে এবং শেষে যদি এই কয় মূর্ধন্য ক্ষীয় যদি থাকে, তাহলে সেখানে ক ক্ষয়ের মতো উচ্চারণ হবে। তাহলে আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের যে উচ্চারণ রীতি যেটা আমরা শিখব, এই দুইটা ছক যদি আমরা একটু মনে রাখতে পারি, তাহলে সহজে কিন্তু আমরা
এই উচ্চারণগুলো আমরা শিখতে পারবো। আমরা এখন স্বরধ্বনির উচ্চারণগুলোর উদাহরণগুলো আমরা একটু দেখব। আমরা নতুন আর একটা পেজে যাই। আমরা যেভাবে আমি বোর্ডে লিখবো সেভাবে তোমরা খাতায় তুলে নিবে। প্রথমে আমরা স্বরে অর। স্বরে অর আমরা দেখব দুটি উচ্চারণ। যদি স্বরে অর পরে আমি বলেছিলাম, যদি অ এর পরে যদি হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বকার এবং দীর্ঘকার যদি থাকে এবং যদি কয় মূর্ধন্য ক্ষীয় যদি থাকে, সেই ক্ষেত্রে কি হয়ে যায়? প্রথম বর্ণ ওকার হয়। প্রথম বর্ণে ওকার হয়। আমরা এটা 1 নম্বর লিখলাম। যেমন দিয়ে আমি কয়েকটি উদাহরণ আমি তোমাদের দেখাতে চাই। আমরা যদি প্রথম লিখি অতি, তারপরে যদি লিখি অনু, তারপরে লিখতে পারি নদী। তো আমরা 3টি উদাহরণ এখানে দিয়েছি। আরো এখানে দেওয়া যাবে, যেমন অভিধান, অভিধান। এখন এই বর্ণগুলির উচ্চারণ, শব্দগুলোর উচ্চারণ, তাহলে আমার স্বরে অর পরে একটা হ্রস্বইকার আছে, তাহলে এখানে আমার উচ্চারণটা হয়ে যাবে অতি। তাহলে এই স্বরে অটা এখানে ও হবে। আবার দন্তন্যর সাথে একটা হ্রস্বকার থাকায় তার আগের বর্ণে স্বরে অ কি হবে? ওকার হয়ে যাবে, তাহলে অনু। নদী এই শব্দটি একটু খেয়াল রাখতে হবে, এখানে দন্ত নয়কারে ন আর এখানে দি। তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার যে এখানে দন্তন্য রয়েছে, তাহলে এখানে কেন ওকার হলো? সেই ক্ষেত্রে একটু মনে রাখতে হবে, যদি দন্তন্য এই বর্ণটি আমরা যদি ভাঙি, তাহলে এখানে পাবো স্বরে অ, দন্তন্য প্লাস দন্তন্য প্লাস স্বরে অ। আর স্বরে অর পরে কি আছে? এখানে একটা দীর্ঘইকার আছে, দীর্ঘইকারের উচ্চারণ নাই, হ্রস্বইকার হবে, এই জন্য এখানে ওকার হয়েছে। অভিধান, এখানে অ এর পরে একটা হ্রস্বইকার আছে, এই জন্য এটা হবে ও অভিধান। এখানে একটা হর্ষচিহ্ন হবে। মনে রাখতে হবে, যদি হর্ষচিহ্ন কোথায় ব্যবহার হয়? যখন কোনো শব্দ উচ্চারণ করার সময় যদি আমাদের নিঃশ্বাস থেমে যায়, অথবা যেই শব্দের সাথে সাধারণত কোনো হর্ষচিহ্ন, সাধারণত স্বরে অর উচ্চারণ যখন আমরা করব না, সেখানে সাধারণত হর্ষচিহ্ন দিতে হবে। যদি এই হর্ষ বা হসন্ত চিহ্ন যদি আমরা ব্যবহার না করি, তাহলে কিন্তু আমাদের উচ্চারণ কিন্তু ভুল হবে। যদি আমি একটি উদাহরণ যদি দিই, বিশ্বাস। এখন এই বিশ্বাস শব্দটি আবার কোথায় হর্ষ হবে বা হসন্ত চিহ্ন হবে? যেখানে আমার নিঃশ্বাস শেষ হবে। তাহলে আমি যদি উচ্চারণ করি, আমি সব উচ্চারণটা লিখলাম বিশ্বাস, বয়সী তালবস্য, বিশ তালবস্য একার তালবস্য। সেই ক্ষেত্রে আমার দুই জায়গায় আমি থেমেছি, অর্থাৎ এখানে কিন্তু আমার হর্ষচিহ্ন হয়েছে। আবার 2 নম্বর যদি দেখি স্বরেয়া, স্বরেয়ার উচ্চারণ সাধারণত 2 রকম হয়, একটা আয়ের মতো হয় আর একটা এর মতো হয়, অ জফলা আকার। এখন এই উচ্চারণ দুইটা কোথায় কি হয়? এমনি স্বাভাবিকভাবে আয়ের উচ্চারণ আয়ের মতো হবে। যদি কখনো কোনো শব্দের মধ্যে ইংরেজি এ থাকে, তাহলে সেখানে এ উচ্চারণটা হয়। কিভাবে? আমি যদি এইভাবে লিখি ব্যাট, বিএটি, যদি ব্যাট লিখি তাহলে বয়জফলা আকার ট, ব্যাট। যদি এরকম লিখি ক্যাট, ক্যাট লিখলে বয়জফলা আকার ট, ক্যাট। তাহলে এখানে এর উচ্চারণটা আমাদের বাংলাতে কিন্তু রয়েছে। আরো যদি বলি, যদি লিখি জ্ঞান, জ্ঞান, বিজ্ঞান, তাহলে সেই ক্ষেত্রে আমার একটু মনে রাখতে হবে, এখানে কিন্তু একটা যুক্ত বর্ণ রয়েছে। এই যুক্ত বর্ণের পরে যদি কখনো আকার থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আর উচ্চারণটা, স্বরে আর উচ্চারণটা সাধারণত এর মতো হয়ে যায়। আমরা একটু উদাহরণটা আরেকটা পেজে যাই। যদি এভাবে লিখি, এই যুক্ত বর্ণটার মধ্যে কিন্তু মনে রাখতে হবে বর্গীয় জ প্লাস ইও বর্ণটি রয়েছে। এটা কিন্তু একটা নাসিক্য বর্ণ, অর্থাৎ যে কোনো শব্দের মধ্যে যখনই থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আমার চন্দ্রবিন্দু দিতে হবে। তাহলে এই 3 নম্বর নিয়ম এটি। এই বর্ণটি যদি শব্দের প্রথমে থাকে,
প্রথমে থাকে সেই ক্ষেত্রে উচ্চারণ হবে জ্ঞা উচ্চারণ হবে। তাহলে এখন আমি যদি লিখি যেমন লিখলাম জ্ঞান, তাহলে উচ্চারণটা হবে গজফলা আকার দন্তন্য জ্ঞান, এখানে হর্ষচিহ্ন। আর আমি বলেছি এটার মধ্যে একটা ই বর্ণটি থাকার কারণে একটা চন্দ্রবিন্দু হবে। এখানে চন্দ্রবিন্দু যদি আমি না দিই তাহলে কিন্তু আমার এই শব্দের উচ্চারণটা কিন্তু ভুল হবে। আবার এই হর্ষ চিহ্নটাও যদি না দিই তাও কিন্তু আমার বর্ণের উচ্চারণটা ভুল হবে। তারপরে আমি যদি দ্বিতীয় আরেকটি নিয়ম, যদি এই বর্ণটি যদি শব্দের মধ্যে ও শেষে থাকে সেক্ষেত্রে উচ্চারণ হয় এই উচ্চারণটা হবে। তাহলে এখন যদি আমি লিখি বিজ্ঞান, আমি যেমন দিল লিখে যদি এভাবে উদাহরণটা দিই, লিখলাম বিজ্ঞান। এখন যদি বিজ্ঞান লিখি তাহলে উচ্চারণটা হবে বৈশ্বিক বিগ, তারপরে বিজ্ঞান। তাহলে তোমরা একটু দেখো, এই যুক্ত বর্ণটা যদি শব্দের প্রথমে থাকে তাহলে উচ্চারণটা জ্ঞের মতো হবে, গজফলা আকার চন্দ্রবিন্দু। তারপরে এটা যদি শব্দের মধ্য শেষে যদি থাকে তাহলে উচ্চারণটা হবে গ জ্ঞের মতো হবে। তাহলে চতুর্থ নিয়ম যেটা, যদি এই যুক্ত বর্ণটি যদি শব্দের প্রথমে থাকে তাহলে কয় মূর্ধন্য ষ ক্রিয়া যদি শব্দের প্রথমে থাকে তাহলে উচ্চারণটা হবে খ এর মতো। যেমন আমি দুটি উদাহরণ দিতে পারি, যেমন আমি লিখলাম ক্ষমা অথবা লিখলাম ক্ষয়। সেই ক্ষেত্রে ক্ষমা শব্দটার উচ্চারণ তাহলে কি হবে? উচ্চারণ হবে খ ময়াকার ক্ষমা। আর ক্ষয় উচ্চারণটা তাহলে কি হবে? খ অন্তস্থ ক্ষয়। তাহলে এই যুক্ত বর্ণটি যখন শব্দের প্রথমে থাকবে তখন ক্ষয়ের মতো, যদি এটি শব্দের মধ্যে ও শেষে থাকে, শব্দের মধ্যে ও শেষে থাকলে ক ক্ষয়ের মতো উচ্চারণ হয়, ক ক্ষয়ের মতো উচ্চারিত হয়। এখন আজকে আমাদের দুটি উদাহরণ দিয়ে আজকের পড়া শেষ হবে। যেমন আমরা যদি লিখি কক্ষ, তাহলে উচ্চারণটা কি হবে? শব্দের শেষে আছে তাহলে এর উচ্চারণ হবে ক এবং ক্ষয়ের মতো। তো আমি যদি লিখি কক্ষ, আসলে শুদ্ধ উচ্চারণ হবে কক্ষ। এখন আমি যদি লিখি পক্ষ, তাহলে এই পক্ষ আমি যদি লিখি তাহলে উচ্চারণ হবে ক্ষয় উকারে খ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাস এখানে সমাপ্তি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা রইল। আগামী কোনো ক্লাসে আবার দেখা হবে। সবাইকে শুভকামনা এবং অভিনন্দন। আল্লাহ হাফেজ।